নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে অনেকগুলো গল্প আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমরা। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যাতে আমাদের উদ্দীপনা আরও বেড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে আপনাদের এত ভালোবাসা পেয়ে। তাই আবারও রিকোয়েস্ট করি, যদি আমাদের গল্প শোনেন তাহলে কে কোথা থেকে শুনছেন একটু কমেন্টের মাধ্যমে জানালে আমরা খুব আনন্দিত হই। আজকে যেরকম একটা গল্প বলবো, একদম আজকের দিনের জন্য স্পেশাল গল্প, যেটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে রথযাত্রার গল্প। আজকে বলবো মাহেশের রথযাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্যমূলক গল্প। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়িতদের অনেকের মুখে ফেরে এই চার স্তবক। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে পুরীর পরেই মাহেশের স্থান। পুরীর মতোই এখানে বিশ্বাসে ভর করে প্রভুর আশীর্বাদ পেতে কৃচ্ছ সাধন করেন বহু মানুষ। মাহেশের রথযাত্রার বয়স আনুমানিক, যদি আমরা খুব ভুল না করি, তাহলে 630-এর আশেপাশে হবে। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে জগন্নাথ দেবের এক ভক্ত পুরীতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দেবতার দর্শন না পেয়ে মনোকষ্টে নাওয়া খাওয়া ভুলেছিলেন তিনি। পরে ভগবানের স্বপ্নাদেশ পেয়ে মাহেশ এসে গঙ্গার ধারে বসেছিলেন। প্রবল ঝড়ঝঞ্ঝার রাতে গঙ্গায় ভাসমান একটি নিম কাঠ পান ধ্রুবানন্দ, এবং সেই নিম কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। মাহেশে তখন জনবসতি খুবই অল্প, চতুর্দিক ঝোপ জঙ্গলে ঘেরা। ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহই আজও পুজো হচ্ছে। সেই সময় জগন্নাথ মন্দির ছিল গঙ্গার ধারে, এবং সেখান থেকেই রথের টান শুরু হতো, চলতো চাতরার গুন্ডিচা বাটি মানে মাসির বাড়ি পর্যন্ত। পরবর্তী সময়ে গুন্ডিচা বাটি চলে আসে বল্লভপুরে। বর্তমানে মাসির বাড়ির এলাকায় গুন্ডিচা বাটি পর্যন্ত রথযাত্রা হয়। ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, পুরীতে যাওয়ার পথে শ্রী চৈতন্য মাহেশের জগন্নাথ মন্দিরে এসেছিলেন। আর পুরীকে বলা হয় নীলাচল। চৈতন্যদেব মাহেশকে বলেছিলেন নবনীলাচল, এই হিসেবেই তিনি আখ্যা দেন। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মাহেশের রথের মেলায়, এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও মাহেশের রথের মেলার উল্লেখ আছে। মাহেশের রথযাত্রার ইতিহাসে প্রথম রথটি তৈরি করে দিয়েছিলেন এক মোদক মানে মিষ্টান্ন ব্যবসায়ী। 1754 সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু। পরের বছর তিনি 5টি চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দেন, এবং রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন তিনি। রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দেন তিনি। তখন থেকে ওই পরিবারই রথের দায়িত্ব নিয়ে আসছে। সেই রথটি জীর্ণ হয়ে পড়লে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9টি চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি পুড়ে যায়। বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু পরের বছর বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন, এবং এই রথটি মার্টিন বার্ন কোম্পানি তৈরি করেন। দাম পড়েছিল কত জানেন? হ্যাঁ, প্রায় 20 লক্ষ টাকা। 4টি তল বিশিষ্ট রথটি লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে তৈরি, উচ্চতা প্রায় 50 ফুট, ওজন 125 টনের মতো। 12টি লোহার চাকা রয়েছে এই রথে, এক একটি চাকার বেড় প্রায় 1 ফুট। রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত আছে। 4 তলায় বিগ্রহ বসানো হয়। তামার 2টি ঘোড়া রথের সামনে লাগানো হয়, এবং কাঠের তৈরি সারথিও থাকে সেখানে। 1885 সাল থেকে এই রথে টান শুরু হয়।
জিটি রোডের ধারে বর্তমান জগন্নাথ মন্দিরটি 1755 সালে তৈরি করেন কৃষ্ণরাম বাবুর বন্ধু, কলকাতার পাথুরিয়াঘাটার বাসিন্দা নয়ন চাঁদ মল্লিক। পুরনো মন্দিরটি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে শোনা যায়। স্নান যাত্রার দিন এখানে 28 ঘড়া গঙ্গাজল আর 2 মণ দুধ দিয়ে 3 বিগ্রহকে স্নান করানো হয় এবং তাতে 3 জনেরই প্রবল জ্বর আসে। তাদের সুস্থ করতে কবিরাজ ডাকতে হয় এবং প্রথা অনুযায়ী আজও, শুনলে অবাক হবেন, আরামবাগ, গোঘাট, ঘাটাল এখান থেকে 3 জন কবিরাজ আসেন এবং ঈশ্বরকে তারা পাঁচন তৈরি করে দেন। ওই পাঁচন খেয়েই নাকি ধীরে ধীরে সেরে ওঠেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এমনটাই বিশ্বাস। শুশ্রূষা চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং রথযাত্রার একদিন আগে তা খোলে। ওই দিন রাজা হিসেবে অভিষেক হয় জগন্নাথের। এই অনুষ্ঠানকে এখানে বলা হয় নবকলেবর এবং পুরীতে নির্দিষ্ট সময় অন্তর নতুন কাঠ দিয়ে বিগ্রহ তৈরি হয় এবং ওখানে এই উৎসবকে নবকলেবর বলে। কিন্তু মাহেশে একই বিগ্রহ যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে, একথা জানান জগন্নাথ মন্দিরেরই প্রধান সেবায়েত সৌমেন অধিকারী মহাশয়। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 বিগ্রহকে সাড়ম্বরে গুন্ডিচা বাটিতে নিয়ে যাওয়া হয় এবং মাহেশে গুন্ডিচা বাটিতে বলা হয় কুঞ্জবাটি বা মাসির বাড়ি। তবে মাসি অর্থে কিন্তু মায়ের বোন নন, জগন্নাথ আসলে তার সখী পৌর্ণমাসীর কুঞ্জে যান। পৌর্ণমাসী থেকেই মাসি কথাটি এসেছে। অসংখ্য ভক্ত খালি পায়ে রশি টেনে রথকে জিটি রোড ধরে মাসির বাড়িতে পৌঁছে দেন। এখানকার মন্দিরটি তৈরি হয় প্রায় 90 বছর আগে। তৈরি করেন পাথুরিয়াঘাটারই বাসিন্দা মতিলাল মল্লিকের স্ত্রী রঙ্গমণি দাসী এবং রথ চালানোর জন্য বিউগল, কাঁসর, ঘণ্টা বাজানো হয় সেখানে। টান থামানোর জন্য বন্দুক থেকে গুলিও ছোড়া হয়। শুধু রথের রশি নয়, স্নানযাত্রার দিন বিগ্রহদের যে জল দুধে স্নান করানো হয় পুণ্যার্জনের জন্য, বহু মানুষ তা চরণামৃত হিসেবে পান করেন এবং রথযাত্রা উৎসবের একদিন হোড়া পঞ্চমী উৎসব হয়। সেই সন্ধ্যায় এলাকার ছেলেরা মশাল ও পালকি নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন এবং মন্দিরের ম্যানেজিং সেবায়েত অসীম পণ্ডিত এই সম্পর্কে একটু জানান। হোড়া পঞ্চমীতে লক্ষ্মী দেবীকে ওই পালকিতে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, যাতে তিনি জগন্নাথকে সর্ষে পোড়া দিয়ে বশ করে সখীর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। সেই সর্ষে পোড়া সংগ্রহ করার জন্য দূর থেকে ভক্তরা আসেন। রথযাত্রাকে কেন্দ্র করে জিটি রোডের দুধারে বসে মেলা। একসময় গ্রামগঞ্জ থেকে কাতারে কাতারে মানুষ মাহেশের রথের মেলা থেকে কেনাকাটা করতে আসতেন। কালের নিয়মে সেই সংখ্যা অনেকটা কমে গেছে। কমেছে মেলার পরিধি এবং জৌলুস। অবশ্য জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত মেলায় দোকানের পাশাপাশি নাগরদোলা থেকে শুরু করে ছোটদের জন্য নানা খেলার আয়োজন থাকে। এখনো অন্তত রথের দিন পাঁপড় ভাজা বা জিলিপিতে কামড় দেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া বেশ ভার। সোজা রথের ঠিক 9 দিনের মাথায় হয় পুনর্যাত্রা বা উল্টো রথ। স্বয়ংবৎসর মাহেশে জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ, সাদা ভোগ, ভাজা, শাক, অড়হর ডাল, আলুর দম, চাটনি, পায়েস এই সব দেওয়া হয়। সোজা রথ, উল্টো রথ বা বিশেষ দিনে এর সঙ্গে থাকে পোলাও ভোগ, ধোকা, ছানার ডালনা, মালপোয়া ইত্যাদি। তবে জগন্নাথের ভোগে সাধারণ নুন থাকে না, তার বদলে থাকে সৈন্ধব লবণ এবং শেষ পাতে মালপোয়া কিন্তু জগন্নাথের অতি প্রিয় এবং এটা দিতেই হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। মাহেশের রথের একটু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের চ্যানেলের এই গল্পের মাধ্যমে। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও মনে করিয়ে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, আর অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন
গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।